প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পাছে লোকে কিছু বলে এই কবিতাটি নিয়ে। এই কবিতা নিয়ে আজকে যে বিষয়টি আমরা মূলত বলবো সেটি হচ্ছে আমাদের আজকের ক্লাসে এই কবিতাটিকে আমরা কি শিখতে পারবো এবং এই কবিতাটি পড়লে আমাদের মধ্যে কোন চিন্তাটি সৃষ্টি হবে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। পৃথিবীতে সফলতা অর্জন করতে গেলে চেষ্টার কোনো বিকল্প নেই, কিন্তু তুমি যখন কোনো কাজ করবে অবশ্যই তোমার সেই কাজের মধ্যে কিছু না কিছু বাধা আসবে। কিন্তু সমালোচনা বা লোকলজ্জার ভয়ে যারা সেই কাজ করা থেকে বিরত থাকে বা যে কাজটি করে না তারা কিন্তু কখনোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না। অর্থাৎ সফলতা অর্জন করতে হলে অবশ্যই তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সমালোচনা ও লোকলজ্জাকে উপেক্ষা করে তোমাকে তোমার কাজের প্রতি একনিষ্ঠ থাকতে হবে। পাছে লোকে কিছু বলে এই কবিতাটির মধ্য দিয়ে কামিনী রায় কিন্তু আমাদের কাছে সেই বিষয়টিকেই তুলে ধরেছেন। তাহলে আমরা পরবর্তী স্লাইডে আজকের যে পাঠ সেই পাঠের উদ্দেশ্য জানতে পারবো। এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা নিঃসংকোচ চিত্তে জীবনপথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। কে কি বলল তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার যে প্রবণতা তার থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু আমরা এখানে দুটো জিনিস দেখছি। একটা হচ্ছে নিঃসংকোচভাবে নিজের জীবন পথেই তোমাকে চলতে হবে। দ্বিতীয়ত যে কাজটি সেটা হচ্ছে তোমাকে নিয়ে কে কি ভাবলো সেটি নিয়ে কিন্তু ভাবার তোমার কোনো দরকার নেই। তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তুমি তোমার উদ্দেশ্য মতো তোমার লক্ষ্যে পৌঁছাবার জন্য যা করার দরকার তুমি সেটাতেই চেষ্টা করবে এবং চেষ্টার মধ্য দিয়ে ইনশাল্লাহ তোমার জীবনে সফলতা আসবে। আমরা প্রথমেই এই কবিতার কবি পরিচিতি একটু দেখে নেই। কবি কামিনী রায় 1864 সালে অক্টোবর মাসে বরিশালের বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1886 সালে কলকাতার বেতুন কলেজ থেকে সংস্কৃতিতে অনার্স করেছেন এবং ওই কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ সমবর্তী বা সমকালীন সময়ে কামিনী রায় জন্মেছেন এবং তার কবিতায় রবীন্দ্র প্রভাব থাকা স্পষ্ট এবং এটার একটি কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে সে সময় এত বেশি শক্ত অবস্থানে ছিলেন এবং বাংলার কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ সকল ক্ষেত্রেই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে তার সমকালীন যে কবিরা আছেন তারা কেউ অস্বীকার করতে পারেননি। এরপরে আনন্দ বেদনার সহজ সরল প্রকাশ তার কবিতাকে তাৎপর্যমণ্ডিত করেছে এবং তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদকে ভূষিত করে। 1933 সালে 27 সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এই অধ্যায়টি যখন আমরা পড়ব তখন আমাদের কাছে কিছু কঠিন শব্দ আসবে, আমরা একটু দেখে নিই। সদা মানে হচ্ছে সবসময়, সংশয় মানে হচ্ছে দ্বিধা, সংকল্প হচ্ছে মনের দৃঢ় ইচ্ছা। সংশয় সংকল্প সদা টলে, মনের দৃঢ় ইচ্ছা পূরণ করায় বাধা যে তৈরি হয় সেটি। শুভ্র মানে সাদা, এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহার করা হয়েছে। যবে যখন, প্রশমিতে উপশম করতে নিবারণ করতে, প্রশমিতে পারে ব্যথা, যন্ত্রণার উপশম ঘটাতে পারে। উপেক্ষা গ্রাহ্য না করা, অবহেলা করা, গুরুত্ব না দেওয়া। ছল হচ্ছে ওজর বা বিভিন্ন রকমের ছুতা দেওয়া। ম্রিয়মাণ কাতর বা বিষাদগ্রস্ত। এই কবিতাটিতে তুমি যখন পড়বে, কবিতাটি পড়ার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এর যে শব্দার্থ অংশ আছে সেই শব্দার্থ বা টিকা অংশটা তোমরা খুব ভালো করে বুঝে নেবে, কারণ এটি যদি তোমাদের জানা থাকে তাহলে কবিতাটি পাঠ করার সময় তোমাদের কাছে একটি অন্যরকম আনন্দ উপলব্ধি হবে। আমরা পরবর্তীতে সরাসরি মূল কবিতায় চলে যাচ্ছি। এখানে আমরা দেখছি ছবিটিতে একজন লোক বাড়ি থেকে বের হচ্ছে, কিন্তু তার মধ্যে রয়েছে এক ধরনের সংশয় বা দ্বিধা। এই দ্বিধা নিয়েই এই কবিতাটি পাছে লোকে কিছু বলে কামিনী রায়ের। এই কবিতার মধ্যে সেই সংশয় বা দ্বিধা কিভাবে একজন মানুষকে তার মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখে সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এখন আমরা কবিতায় চলে আসি সরাসরি। এখানে কবিতার প্রথম 8টি লাইন দেওয়া আছে। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। একজন মানুষের কথা বলা হয়েছে, বা এখানে আমরা কবি দিয়েই উল্লেখ করি, কবি এখানে কোনো কাজ করতে পারছেন না কারণ তার মধ্যে সবসময় ভয় এবং লজ্জা। একটা কথা তোমাকে সবসময় মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুগণ, যে জীবনে
সফলতা অর্জন করতে হলে লজ্জা ও ভয় এই দুটোকে অতিক্রম করেই তোমাকে চেষ্টা করতে হবে। কারণ তুমি যখন কোনো কাজ করবে, তোমার সামনে বাধা আসবে, তোমার সামনে পরাজয় আসবে, কিন্তু তাতে তুমি যদি ভয় বা লজ্জা পেয়ে তুমি আর সেই কাজটি না করো, কখনো কিন্তু তুমি তোমার যে অভীষ্ট লক্ষ্য বা গন্তব্য সেখানে তুমি কিন্তু কখনো পৌঁছাতে পারবে না। সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এখানে কবি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে তার যে সংকল্প, তার যে পণ, তার যে উদ্দেশ্য সেটি সবসময় এক জায়গায় থাকছে না, সেটি নড়ে যাচ্ছে বা তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। কারণ মানুষ তাকে কি নিয়ে সমালোচনা করবে, মানুষ তাকে নিয়ে কি ভাববে, সেই সমালোচনার ভয়কে তিনি খুব ভয় পান। এখানে পাছে লোকে কিছু বলে বলতে সেই সমালোচনার ভয় বা মানুষ তাকে নিয়ে কি ভাবছে সে বিষয়টিকে বলা হয়েছে। তার মানে প্রথম 4টি লাইনে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, তোমার যদি কোনো সংকল্প থাকে, তোমার যদি কোনো প্রতিজ্ঞা থাকে, সেটাকে পূরণ করতে হলে অবশ্যই তোমাকে ভয় এবং লজ্জা এ দুটিকে উপেক্ষা করে যেতে হবে। কে কি বলল তাতে তোমার কিছু যায় আসে না, তোমাকে কিন্তু তোমার কাজ সঠিকভাবেই করতে হবে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি। কবি নিজেকে আড়ালে রাখেন, মানুষের সামনে আনেন না। কারণ মানুষের সামনে যখন তুমি আসবে তখন তোমার কিছু ভুল ত্রুটি অন্যের চোখে ধরা পড়বেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেই ভুল ত্রুটি ধরা পড়বে এই ভয়ে তুমি যদি নিজেকে প্রকাশ না করো, তুমি যদি নিজেকে দূরে রাখো, কখনোই কিন্তু তুমি তোমার গন্তব্যে বা তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এখানে কবি কামিনী রায় কিন্তু সেই কথাটাই বলছেন, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। আমাদের সমাজে কিছু লোক আছে যাকে নেতৃত্ব দিতে হয়, যারা নেতৃত্ব দানকারী, তাদের কিন্তু কখনোই পিছনে তাকালে চলবে না। তাদেরকে নিয়ে কে কি ভাবলো, কে কি বলল, সেটা কিন্তু তার উদ্দেশ্য নয়। তার জীবনের যে মহৎ উদ্দেশ্য সেটাকে পূরণ করতে হলে তাকে সামনে অগ্রসর হতে হবে। আমরা যে এই 8টি লাইন পড়লাম, এই 8টি লাইন পড়ার পরে আমাদের মধ্যে একটি মূল বিষয় কিন্তু আমরা দাঁড়া করাতে পারি। সেটি হচ্ছে, আমরা একটু স্লাইডে দেখব, সংশয় ও সমালোচনার ভয় উপেক্ষা করে আমাদেরকে কিন্তু সংকল্পে পৌঁছাতে হবে। অর্থাৎ তুমি যখন তোমার কোনো অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাও, তখন কিন্তু তোমাকে সবসময় সেই সংশয় বা সংকল্পের কথা ভুলে গেলে চলবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কবিতার পরের 8টি লাইন। সবাইকে পরের 8টি লাইন আমরা একটু স্ক্রিনে দেখি। হৃদয়ে বুদ্বুদ মতো ওঠে শুভ্র চিন্তা কত। এখানে শুভ্র চিন্তা বলতে স্বচ্ছ চিন্তাকে বলা হয়েছে, ভালো চিন্তাকে বলা হয়েছে। কবির হৃদয়ে বুদ্বুদের মতো বা বাবলের মতো অনেক ভালো চিন্তা আসে, কিন্তু সেই চিন্তাগুলো কিন্তু সে বাস্তবে রূপদান করতে পারে না। কিভাবে? মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অন্যের জন্য কিছু করতে চায়, অন্যের ভালো চায়, অন্যের মঙ্গল চায়, কিন্তু অন্যের মঙ্গল চাইলেও তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেই কাজটির সাথে তোমাকে একনিষ্ঠভাবে লেগে থাকতে হবে। কিন্তু তুমি যদি অপরের সমালোচনার ভয়ে, অপরের কি বলবে সেই চিন্তা করে তুমি যদি সেই কাজটি না করো, তোমার সেই ভালো চিন্তাগুলো যেখান থেকে এসেছিল আবার সেখানেই হারিয়ে যাবে। অর্থাৎ তুমি কিন্তু তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাহলে মিশে যায় হৃদয়ের তলে, এই লাইনটির মধ্য দিয়ে কবি যে কথাটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে, প্রত্যেকটি মানুষ যদি তার স্বপ্নগুলোকে, ভালো চিন্তাগুলোকে বাস্তবে রূপদান দিতে চায় বা বাস্তবে রূপ লাভ করাতে চায়, তাহলে কিন্তু তাকে চেষ্টা করতে হবে। কে কি বলল, কে কি ভাবলো, এগুলো নিয়ে না ভেবে বরং সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি যে চেষ্টা, সেই চেষ্টায় যদি মানুষ নিবদ্ধ থাকে, নিমগ্ন থাকে, তাহলেই সে কিন্তু সফলতা লাভ করতে পারবে। কিন্তু কবি এখানে পারছেন না। কিসের ভয়ে? সমালোচনা বা লোকলজ্জার ভয়ে। ক্রাদ্যে প্রাণ জবে, আখি সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। কবির প্রাণ অনেক সময় কেঁদে ওঠে, কবির মধ্যে কান্না পায়, দুঃখ পায়। মানুষ দুঃখ, বেদনায়, কষ্টে কাঁদে, কিন্তু কবি মনের ভিতরে গুমরে কাঁদলেও সেই কান্নাটাকে তার চোখের ভাষায় প্রকাশ করতে দেয় না। এর পেছনের কারণ কবি তাকে প্রকাশ করে না,
কে কি বলল, কে কি ভাবলো সেটি নিয়ে তিনি সবসময় দ্বিধার মধ্যে থাকেন। এই যে অপরে কি বলল, অপরে কি ভাবলো, তার জন্য তুমি নিজেকে সবসময় গুটিয়ে রাখো, তুমি নিজেকে সবসময় আড়ালে রাখো, দূরে রাখো, এই বিষয়টি কিন্তু কবি এখানে তুলে ধরেছেন। তাহলে এই যে 8টি লাইন পেলাম, এই 8টি লাইনের একটি মূল বিষয়ও কিন্তু আমরা পাই, সেটি আমরা একটু দেখি। সমালোচনার ভয় উপেক্ষা করেই ভালো কাজের চেষ্টা করতে হবে। তাহলে তুমি যখন কোনো ভালো কাজ করবে, তোমার মধ্যে অনেক সময় অনেক ভালো কাজের ভাবনা আসতে পারে। সেই ভাবনাগুলোকে তোমাকে বাস্তবে রূপদান করতে হলে অবশ্যই তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবসময় নিজেকে প্রকাশ করতে হবে। নিজেকে প্রকাশ করতে গিয়ে অনেক সময় তোমার ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেই ভুল ত্রুটিকে সমালোচনার ভয়ে যদি তুমি সবসময় আড়ালে রাখার চেষ্টা করো এবং তুমি নিজের কাজ থেকে দূরে থাকো, তাহলে তুমি কিন্তু কখনোই সফলতার যে দ্বারপ্রান্ত, সে দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে না। আমরা এই কবিতার যে পরবর্তী 8 লাইন আছে সেটা একটু দেখব। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা। কখনো কখনো মানুষ যখন বিপদগ্রস্ত হয়, তাকে সামান্য একটি উপদেশ, সামান্য একটি ভালো কথা, একটু ভালোবাসা তাকে তার দুঃখটাকে দূর করাতে পারে। চলে যাই উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। কিন্তু কবি কিন্তু এখানে নিজের মধ্য দিয়ে যে জিনিসটিকে প্রকাশ করছেন সেটি হচ্ছে যে মানুষকে তিনি সামান্য সমবেদনার কথা জানালে সেই দুঃখটা দূর হতে পারত, কিন্তু তিনি তা করতে পারছেন না। সেখানেও কিন্তু তিনি ভয় করছেন সমালোচনার। তাহলে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সমালোচনার ভয়ে যদি কোনো কাজ করা থেকে আমরা বিরত থাকি, তাহলে কিন্তু আসলেই আমাদের কাজটা আর করা হয়ে উঠবে না। এখানে মানুষের প্রতি যে স্নেহ মমতা আমাদের প্রদর্শন করা দরকার, সমস্ত লোকলজ্জা বা মানুষ কি বলবে সেই ভয়কে উপেক্ষা করেই আমাদের সেই কাজটি করা উচিত। কেননা একজন মানুষের প্রতি আমরা সমবেদনাশীল হলে বা একজন মানুষকে আমরা যদি প্রকৃত সমবেদনা জানাতে পারি, তাহলে কিন্তু তার দুঃখ কষ্ট অনেকাংশে কমে যায়। আমরা পরের 4 লাইনে দেখব। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলি সবে, পারে না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। এখানে যে কথাটি বলেছে, তুমি যখন কোনো মহৎ উদ্দেশ্যে কোনো এক জায়গায় একসাথে কাজ করতে হবে, কারণ দলগত কাজের মধ্য দিয়ে সহজে সফলতা আসে। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা সেই বৃহৎ জনগোষ্ঠীর সাথে মিশে একসাথে কাজ করতে পারে না, কারণ দলগত চেতনায় অন্য কি ভাববে, অন্য কি বলবে সেই ভয়ে তারা সবসময় আতঙ্কিত থাকে এবং এই আতঙ্ক থেকেই তারা কিন্তু মূল কাজটি থেকে দূরে থাকছে, দূরে সরে যাচ্ছে। তাহলে এখানে মূলত কবি যে কথাটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে তোমাকে যখন কোনো দলগত কাজ করতে হবে, সেই দলগত কাজের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যে পেছনে মানুষ তোমাকে অনেক সমালোচনা করতে পারে, মানুষ তোমাকে নিয়ে অনেক কিছুই বলতে পারে, কিন্তু সেগুলোকে তুমি পাত্তা না দিয়ে তুমি তোমার নিজের কাজের প্রতি একনিষ্ঠ থাকবে। তাহলে আমরা যে এখানে যে 8টি লাইন পেলাম, এই 8টি লাইনের মধ্যে আমরা স্লাইডে দেখছি এটার একটা সংক্ষিপ্ত কথা আমরা বলতে পারি, বা এটার একটা মূল যে বিষয় সেটাকে আমরা এভাবে দেখতে পারি। পরোপকার ও দলগত কাজে সফলতাকে অর্জন করতে হলে বাধা বিপত্তি উপেক্ষা করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন কোনো কাজ করবে, সেই কাজে যদি তোমরা সফলতা চাও, তোমরা নিজেদেরকে অন্যের সামনে মেলে ধরতে চাও, তুলে ধরতে চাও, তাহলে কিন্তু তোমাকে সব সময় মানুষ কি বলল, মানুষ কি ভাবলো সেটা দিয়ে না ভেবে বরং নিজের কাজের প্রতি তোমার একনিষ্ঠ হওয়াটা জরুরি। আমরা এই কবিতার শেষ যে 4 লাইন আছে সেই 4 লাইনে যাচ্ছি। বিধাতা দিয়েছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান। এখানে একটা কথা কিন্তু আমি আগেই বলে নিই, তুমি যখন কবিতাটি পড়বে, কবিতাটি পড়ার সময় তোমাকে এর শব্দার্থগুলো প্রথমেই পড়ে নিতে হবে, কারণ শব্দার্থ জানা থাকলে তুমি খুব সহজে এই কবিতাটি উপলব্ধি করতে পারবে। বিধাতা আমাদের প্রত্যেকের মধ্যেই জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। এখানে প্রাণ শুধু প্রাণ বোঝায়নি, এখানে কেবল তোমার আয়ুকে বোঝায়নি, এখানে তোমার জীবনী শক্তি বোঝাতে প্রাণ শব্দটিকে ব্যবহার করা হয়েছে। থাকি সদা ম্রিয়মান, ম্রিয়মান বলতে বিষাদগ্রস্ত, কাতর বুঝিয়েছে। তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে জীবনী শক্তি দিয়েছেন, কিন্তু সেই জীবনী শক্তিকে কাজে না লাগিয়ে আমরা সব সময় বিষাদগ্রস্ত থাকি, ম্রিয়মান থাকি।
এই যে আমাদের মধ্যে বিষাদ, আমাদের মধ্যে যে কষ্ট ভাবনা, দুঃখ ভাবনা, যে হতাশা, সেই বিষয়টা কিন্তু এখানে কবি উল্লেখ করছেন। শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু করার ক্ষমতা আছে, যেটাকে আমরা ইনার স্পিরিট বলে থাকি। এই মানুষের যে আত্মশক্তি, সেটা কত শক্তি, সেটা তুমি যতক্ষণ পর্যন্ত সেটাকে কাজে লাগাতে না পারবে, তুমি তোমার সেই অসীম শক্তির ক্ষমতা উপলব্ধি করতে পারবে না। কিন্তু তুমি যদি সমালোচনা ও লোকলজ্জার ভয়ে তোমার নিজের সেই অন্তরাত্মার শক্তিকে কোনো কাজে না লাগাও, তাহলেই কিন্তু তুমি কখনোই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে না। কোনো কাজ করতে গেলে কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়, কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে। এর ফলে কাজ সামনে যায় না বা এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না, দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি, সংকোচ উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। আমরা এই অধ্যায় থেকে এই বিষয়টিকে পাচ্ছি, তোমরা স্ক্রিনে এটির মূল বিষয়টি দেখে নিবে। এখন তোমাদের জন্য ছোট্ট একটু বাড়ির কাজ। বাড়ির কাজটি হচ্ছে, জীবনতে সফলতা অর্জনে সমালোচনা ও লোকলজ্জা উপেক্ষা করা জরুরি কেন? তোমরা এই বিষয়টি নিয়ে 5টি বাক্য বাসায় লিখবে, যাতে তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে খুব সহজে সেটিকে ব্যবহার করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের এই কবিতাটি, আমি আশা করি তোমাদেরকে কবিতাটি বুঝতে সহযোগিতা করবে, এবং আমাদের এই ক্লাসটি তুমি যদি মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই কবিতা থেকে যে কোনো চরণ সম্পর্কে তুমি খুব ভালো করে জানতে পারবে। তবে এছাড়া এই অনুষ্ঠান সম্পর্কে তোমার যদি কোনো সুচিন্তিত মতামত থেকে থাকে, স্ক্রিনে দেওয়া যে মেইল অ্যাড্রেস আছে, ইমেইল অ্যাড্রেসে তুমি তোমার মতামতকে দিতে পারো। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা ভালো থাকবে,